আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই সময়ে শেখ হাসিনা তার দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। এই দ্বিতীয় পর্বটা আমি পড়ছি, আপনারা শুনুন এবং স্ক্রিনে দিচ্ছে, আপনারা দেখুন। আমি যা যা বলেছিলাম উনি ঠিক তাই বলছেন কিনা প্রত্যেকটা কথা মিলিয়ে আপনারা দেখুন, যার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই তো আমাকে ডেকে দেন, তো আমার তো কিছু করার নেই, একটা ট্যাগ দেখে দিলেই হলো। কিন্তু আমি বলেছি সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে, যে কে কি বলছে, কে কি করেছে। আর শেষে আমি কয়েকটা কথা বলবো, আপনারা মন দিয়ে একটু শুনবেন। টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি হাসিনা। আজকে দ্বিতীয় সাক্ষাৎ, দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। দ্বিতীয় পর্বে উনি বলছেন যে প্রাণ বাঁচাতে আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবন ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পাননি। তিনি দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় লিখিত প্রশ্নের জবাবে যা বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছে। তার কথায় আমাকে পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাফল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। ঢাকার একটি সংবাদপত্রের বিশিষ্ট এক সাংবাদিক সম্প্রতি সাক্ষাৎকারে দাবি করেছেন, 2024-এর 5ই আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার পদত্যাগপত্র লিখেছিলেন। সেই চিঠি তিনি বাংলাদেশ টেলিভিশনের এক কর্মীকে দিয়ে টাইপ করাতে চেয়েছিলেন। ওই সাংবাদিকের দাবি, তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় 3 পাতার সেই পদত্যাগপত্র তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি একটি সংবাদপত্রের সম্পাদকের দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয় পেশ সামনে এসছে, আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি? এই প্রশ্নের উত্তরে মুজিব কন্যা বলেছেন, আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা কোনোদিনই ছিল না। হাসিনার সংযোজন 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। হাসিনার দাবি, বোন রেহানা এবং তার কাকে হত্যা করার জন্য আন্দোলনকারীরা গণভবন আক্রমণ করেছিল। তার কথায়, আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকেরই বক্তব্যেই এটি উঠে এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ভুয়ো আইডি কার্ড বানিয়ে গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল। এই কথা ব্র্যাকেটে আন্দোলনের সমন্বয়কারীরাই স্বীকার করেছেন। হাসিনা বুঝিয়েছেন, এই অল্প সময়ে 30-40 মিনিটে বসে পদত্যাগপত্র লেখার মতো সময় তার ছিল না। যেটা আমি বারবার বলেছি, ওই হইচইয়ের মধ্যে, ওই গণ্ডগোলের মধ্যে তার পদত্যাগপত্র লেখার কোনো রকম অবস্থা ছিল না। হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, জুলাই আন্দোলন মোকাবিলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আপনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। সম্প্রতি আপনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ের হাইকমিশনের কাছে আইনজীবী চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্যের সংশোধনের দাবি জানিয়েছেন।
বাংলাদেশের রেজিম চেঞ্জের পরিকল্পনায় রাষ্ট্রপুঞ্জের এই শাখাটি যুক্ত বলে কি আপনি মনে করেন? প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী 1973 সালে 71 যুদ্ধাপরাধীদের জন্য আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধ অপরাধের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরো বলেন, 2024 জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করা ব্র্যাকেটে মোহাম্মদ ইউনুস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তার সংযোজন, এই আন্দোলনের নেতৃত্বকারী ছাত্রীরা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে। আন্দোলন সফল না হলে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে। প্রাণদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রথমে হতাহতের ঘটনার পরে তাই আমি সঠিকভাবে তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলাম, কিন্তু দেশবিরোধী গোষ্ঠী ক্ষমতা দখল করে সেই কার্যক্রম নিষিদ্ধ স্থগিত করে দিয়েছে। এমনকি নিহতদের লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়নি। তার প্রশ্ন, কি ভয় ছিল তাদের? কেন আন্দোলনকারীরা দায় মুক্তি দেওয়া হয়েছে? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা রিপোর্টে প্রসঙ্গ বলেন, তারা এই তদন্ত করেছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে। যারা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করলো তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কিভাবে স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে? এই প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। খোদ অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা 834। এমনকি গেজেটেও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য মিথ্যা নাম সংযোজন করা হয়েছে। হাসিনা বলেন, OICHR এর কমিশনার ভলকার টুর 2025 মার্চে বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এটি দৃশ্যতই একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা রাষ্ট্রপুঞ্জের মৌলিক নীতির পরিপন্থী। তার কথায় এটা পরিষ্কার, জুলাই আগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলার সময় এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তার মানে এবার পরিষ্কার হলো, আমি যা যা বলেছিলাম সব এইখানে সত্যটা উনি তুলে ধরেছেন। সে পুলিশ হত্যা হোক, ভলকার টুরকে রিপোর্ট হোক, এদের ষড়যন্ত্র হোক, যা যা বলেছিলাম, এই ল্যাজমোড়াদের ষড়যন্ত্রের কথা, ইউনূসের ষড়যন্ত্রের কথা, তারপর শেখ হাসিনা পদত্যাগ করেননি সেই কথা, আমি যা যা বলেছিলাম তখন যারা যারা আমাকে ট্যাগ মেরেছিল, আজকে আপনাদের দেশে আমি যেটা এগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিছু কিছু মানুষ যারা আওয়ামী লীগ করেন, নেতা মন্ত্রী এবং আরো অনেক মানুষ, পরিচিত মানুষ, তারা আমার দেশের মানুষও আমায় বলতেন যে আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ওখানে এই অবস্থায় গিয়ে বসতে পারবেন আগামী 20 বছরের মধ্যে? আমি বলতাম হ্যাঁ পারবেন। আমার স্থির বিশ্বাস, কারণ মিথ্যে একটা এমন পরিকাঠামো যার ওপরে সত্যের প্রলেপ রাখতে পারে না। মিথ্যে এমন জিনিস যাকে আপনি চাপা দিতে পারবেন না, সে আগুন হয়ে বেরিয়ে আসবেই। ফলে যে ঘটনাগুলো আমি তখন বলেছিলাম আপনাদের কাগজে, মিডিয়া
এখন সেই সমস্ত কথাগুলোই আউড়ে চলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, যেটা আমি শুরু থেকে বলছিলাম। এবং আমি শুরু থেকে এটাও বলে আসছি, আপনারাই সাক্ষী, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। আজকে পর্যন্ত আমি বলছি উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, এবং প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার পর আমার এই মিশন শেষ। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে বাংলাদেশের মানুষের প্রতি আপনার এত ভালোবাসা কেন? আমি বলেছি বাংলাদেশের মানুষের আপামর মানুষ যারা আছে তারা কিন্তু সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। এই যে কিছু বদমাইশ আছে তাদের জন্য দেশটা রসাতলে গেছে। একটা উন্নয়নশীল ক্ষুদ্র রাষ্ট্র যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তাকে দাবিয়ে রাখার জন্য আমেরিকা সিআইএর মারফত বলকার তুর্কে দিয়ে মানবাধিকার কমিশন, ওই জন্য আমরা ওদেরকে পাত্তাও দিই না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে পাত্তাও দেয় না ভারত, কারণ এরা হচ্ছে আমেরিকার দাস। এরাই সমস্ত জায়গার রেজিম চেঞ্জ করে। এদের চক্রান্তেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশটাকে রসাতলে পাঠানো হয়েছে। আর এর মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে বিলিয়নস অফ রুপিস, যেগুলো আমি আগেও বলেছি যে 29 বিলিয়ন অফিসিয়ালি ট্রাম্প বলেছেন, এবং তার বাইরে আরও আছে যেগুলোর কোনো হিসেব নেই। বিশেষ করে আমাদের এই যে সোরস, জর্জ সোরস যে টাকাটা দিয়েছে, কারণ আপনারা জানেন অ্যালেক্স এসেছিল, অ্যালেক্স সোরস এসে ইউনুসের সঙ্গে দেখা করেছিল। তখন আমি বলেছিলাম এই টাকা পয়সার হিসেব টিসেব হচ্ছে, এখন আরও কিছু টাকা ইউনুসের চাই। তাই সোরসের সঙ্গে যোগাযোগ করেছে এবং সোরস অ্যালেক্সকে পাঠিয়েছে এইখানে। দেখুন, প্রত্যেক কটা কথা আমার কিন্তু মিলে যাচ্ছে, এবং ভবিষ্যতেও দেখবেন যে উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, 2 মাসের মধ্যেই ফিরবেন, এবং চাবুক হাতে সবকে শায়েস্ত করবেন। আমার মিশন বলে কিছু নেই, মিশন আছে, মিশন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে তার জায়গায় পুনঃস্থাপন করা। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি যে গতকাল আমি জানতে চেয়েছিলাম আমি চালিয়ে যাব কি যাব না। আপনারা অনেকেই 90% লোক আমায় লিখেছেন, না তরুণদা আপনি চালিয়ে যাবেন, আমরা আপনার সঙ্গে আছি। কিছু লোক যারা পটবাহিনী তারা আপনার বিরোধিতা করে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ কর্মী আছি, সমর্থক আছি, আমরা আপনাকেই ভরসা করি। আপনার মারফত আমরা সঠিক খবরটা পাই। আপনাদের এই আমার প্রতি আস্থা, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করছি শেখ হাসিনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, চেষ্টা করছি। কারণ আমি যখন দেখা করেছিলাম তখন কিন্তু একটা সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল যে আমি কোনো রকম ইন্টারভিউ নিতে পারবো না। আমার টেলিফোন সমস্ত জমা করে নেওয়া হয়েছিল। ফলে সেই সময় তো আমার পক্ষে ইন্টারভিউ নেওয়ার কথাবার্তা হয়েছিল, কিন্তু আমার ওই যে একটা বিধিনিষেধ ছিল যে কোনো কিছু প্রকাশ করা যাবে না। যেগুলো প্রকাশ করা যাবে না, যে কথাগুলো হয়েছিল, আমার ইচ্ছা আমি তার সঙ্গে একটা টেলিফোনে একটা ইন্টারভিউ নেব। যদি উনি রাজি হন, সেই প্রস্তাব আমি আজকে ওনার কাছে পাঠিয়েছি, উনি যদি সেই প্রস্তাবে যদি রাজি হন, তাহলে আপনাদের সেই ইন্টারভিউ আমি শোনাবো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং তৈরি থাকুন। দল বাঁধুন, তৈরি থাকুন। সবাইকে মিলে পথে নামতে হবে, একসঙ্গে সমবেতভাবে। এখানে কোনো গরিব নেই, কোনো বড় লোক নেই। দেশ বাঁচানোর প্রক্রিয়ায় সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, নইলে এই হারামজাদাদের দেশ থেকে তাড়ানো যাবে না। আর দেশ থেকে তাড়াবে কি, এরা নিজেরাই ভেঙে যাবে দেশ থেকে। আপনারা শুধু অপেক্ষা করুন কটা দিন। ধন্যবাদ।
সংবিধানের সঙ্গে এর কোনো যেহেতু সম্পর্ক নাই, নিশ্চিত থাকা যায় শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে এবং সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সরকার পরিচালনা বা গঠনের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দেশের শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিনের সম্পাদক এবং অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যখন শেখ হাসিনা দিল্লি বসে ঘোষণা দিয়েছেন যে তিনি দ্রুত মাথা উঁচু করে দেশে ফিরবেন, খুব শিগগিরই প্রয়োজনে ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরবেন, তখনই যে আবারও শেখ হাসিনার পদত্যাগ পত্রের সন্ধানে নামলেন এবং সে নিয়ে আলাপ উস্কে দিতে একটা অনলাইন সংবাদ মাধ্যমে উপস্থিত হয়ে মতিউর রহমান চৌধুরী একটা বিস্তারিত গল্প বললেন শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে, তখনই এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম যে এই পদত্যাগ পত্র বিষয়ে আলোচনাটা আপাতত থামবে না, বরং এটার আরও ডালপালা মেলবার সুযোগ ঘটবে। এবং ঘটনাটা ঘটেছে ঠিক তাই। মতিউর রহমান চৌধুরী সেই 2024-এর অক্টোবর থেকে যেই বিষয়টা বারবার বাংলাদেশে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে চান, শেখ হাসিনা পদত্যাগ পত্র দেন নাই, কোনো পদত্যাগ পত্রের অস্তিত্ব নাই, সেটাই এ দফায় শেখ হাসিনা প্রথমবারের মতো নিজ মুখে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন। মতিউর রহমান চৌধুরী অবশ্য গল্পটাকে বেশ রসালো করে উপস্থিত করেছেন বটে সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, যে শেখ হাসিনা নাকি 5ই আগস্ট সকালে বসে যখন গণভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে আসছিল তখন তিনি বসে 3 পাতার একটা পদত্যাগপত্র লিখেও ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সে পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেন নাই। তিনি ভ্যানিটি ব্যাগে করে সেই পদত্যাগপত্র দিল্লিতে সঙ্গে নিয়ে গেছেন। মোদ্দা কথা, শেখ হাসিনার পদত্যাগপত্র বাংলাদেশে নাই, সেটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছেও জমা পড়ে নাই। শেখ হাসিনাকে যখন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় দৈনিক এই সময় একটা দীর্ঘ সাক্ষাৎকারে এই প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক তো এমন একটা তথ্য দিয়েছেন, তখন শেখ হাসিনা সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ওই সময়ে তার পক্ষে পদত্যাগপত্র লেখার সময়টুকু পাওয়া সম্ভব হয় নাই, কিন্তু সেদিন যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে আসেন নাই শেখ হাসিনা, সেটা তিনি নিজেই নিজ মুখে নিশ্চিত করেছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে কথাটা এতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, চাঞ্চল্যকর হয়ে উঠল কেন এখন? দেখেন, 2024-এর অক্টোবরে মতিউর রহমান চৌধুরী যখন প্রথম বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সরাসরি সাক্ষাৎকার নিয়ে মানব জমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে এই খবরটি ছেপেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে জমাও পড়ে নাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চোখেও দেখেন নাই, তখন তা নিয়ে এমনই আলোড়ন উঠেছিল যে এই হাসনাত আবদুল্লাহরা সহ 2024-এর আন্দোলনকারী তরুণেরা তখন বঙ্গভবন ঘেরাও করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের। কারণ শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার প্রধান অর্থটা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা যা ঘটেছে এসবই অসাংবিধানিকভাবে ঘটেছে এবং সংবিধানের সঙ্গে এর কোনো যেহেতু সম্পর্ক নাই, নিশ্চিত থাকা যায় শেখ হাসিনা দেশে ফিরলে কিংবা যে কোনো রাজনৈতিক পালাবদলে, যে পালাবদল নিশ্চিতভাবেই ঘটবে বলে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতির দিকে নজর রাখি, নিশ্চিতভাবেই জানি যে এই দিন নয়, তারা জানি যে যখন পালাবদল ঘটবে তখন এই ইউনূস সরকার থেকে শুরু করে এই তারেক রহমান সরকার পর্যন্ত সকলেই বাংলাদেশে অসাংবিধানিক বলে বিবেচিত হবে এবং সংবিধান অনুযায়ী অসাংবিধানিক সরকার পরিচালনা বা গঠনের শাস্তি এমনকি
মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এ অবস্থায় শেখ হাসিনা এই যে পদত্যাগপত্র দেই নাই, এই কথাটা এখন পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে বললেন, সেটা এখন গুরুত্বহীন মনে হতে পারে, বা মনে হতে পারে যে এটাতে কি বা আসে যায়, মূল কথা শেখ হাসিনা তো দেশত্যাগ করেছেন। তখন সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মতিউর রহমান চৌধুরী অভিজ্ঞ সাংবাদিক, তিনি জানেন রাষ্ট্রপতির মুখ দিয়ে ওই কথাটা বলিয়ে দেওয়া যে শুধু তিনি নন তাই নয়, আসলে কেউই পদত্যাগপত্র দেখেন নাই, সেটা কতটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। 2024-এর অক্টোবরে জনতার চোখে রাষ্ট্রপতির যে সাক্ষাৎকারটা ছেপেছিলেন মতিউর রহমান চৌধুরী, সেখানে রাষ্ট্রপতি স্পষ্টভাবে তো বলেনি আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নাই। তারপর তিনি এ কথাটাও সেখানে বলেন যে যখন তার সঙ্গে দেখা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বঙ্গভবনে এলেন 2024-এর 5ই আগস্টের তারিখে, তখন তিনি তাকেও জিজ্ঞেস করেছিলেন, মানে সেনাপ্রধান ওয়াকারকেও জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, এবং তিনি একই জবাব দিয়েছিলেন যে শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানোর। শেখ হাসিনা এই সময়ে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটার সঙ্গে রাষ্ট্রপতির কথা হুবহু মিলে যায়। শেখ হাসিনা বলছেন যে 2024-এর 5ই আগস্ট যে অবস্থা হয়েছিল, সরকারি বাড়ি গণভবনের দিকে যখন আন্দোলনকারীরা এগিয়ে আসছে বলে তিনি জানতে পারেন, তখন প্রাণ বাঁচাতে আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে তাকে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবন ছাড়তে হয়েছিল। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পান নাই, এমনকি তিনি যে দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। আপনাদেরকে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের সাক্ষাৎকারে শুনিয়েছি, তিনি আমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা করেছিলেন যে যখন শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন, এই স্ক্রল টেলিভিশনে যাচ্ছে, তখন তিনি সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একত্রে বসে আছেন সেনা দপ্তরে, সদর দপ্তরে, সেনাপ্রধানের দপ্তরে, এবং তখন সেনাপ্রধানের একজন সহকর্মী এসে তাকে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী চলে গেছেন, এবং তখন তারা স্ক্রলের দিকে তাকিয়ে এ খবর জানতে পারেন। GM কাদের নিশ্চিত করেছিলেন যে সেনাপ্রধান সে খবর তখন জানতেন না। যেভাবে শেখ হাসিনা বর্ণনা করেছেন তাতে ওই সূত্রগুলো মিলে যায় যে একদিকে সেনাপ্রধান তখন পর্যন্ত শেখ হাসিনাকে আশ্বস্ত করে যাচ্ছেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে উত্তরা সহ ঢাকায় ঢোকার বিভিন্ন প্রবেশ মুখে তিনি সেনা প্রহরা শিথিল করে আন্দোলনকারীদের ঢুকতে দিতে নির্দেশ দিচ্ছেন, গণভবনের দিকে ধেয়ে আসছে আন্দোলনকারীরা, আর অন্যদিকে শেখ হাসিনাকে তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত যে বাহিনীগুলো, SSF, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, তাদের দায়িত্বে যেই কর্মকর্তারা নিয়োজিত ছিলেন তারা হেলিকপ্টারে ওঠান গণভবন সংলগ্ন জায়গা থেকে, এবং তারপর সামরিক বিমানে করে দিল্লি পৌঁছে দেন। এই সময় পত্রিকায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে তিনি বলেন যে আমি টুঙ্গিপাড়ায় যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি। তাহলে শেখ হাসিনার এই পুরো নিরাপত্তা ব্যবস্থা যে ভেঙে পড়লো, শেখ হাসিনাকে সাংবিধানিকভাবে যে পদত্যাগের সুযোগটুকুও দেওয়া হলো না, এবং তাকে যে শেষ পর্যন্ত টুঙ্গিপাড়ায়ও যেতে দেওয়া হলো না, বরং অন্য একটি দেশে নিয়ে যাওয়া হলো, সেগুলো কাদের ব্যবস্থাপনায় কিংবা কাদের উদ্যোগে ঘটেছে সে সম্পর্কে নিশ্চয়ই আরো বিস্তারিত বেরিয়ে আসবে, এবং আরো নিশ্চয়ই জানা যাবে যে কোন মুহূর্তে শেখ হাসিনা বুঝতে পারলেন যে যারা তাকে আশ্বস্ত করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ, তাদের কথায় আর ভরসা রাখা চলে না, বরং শেখ হাসিনা এবং শেখ রেহানাকে প্রাণ বাঁচাতে অন্য একটি পক্ষের ওপর ভরসা করে দেশত্যাগ করতে হলো। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে, এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন যে আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে
ক্ষমতায় টিকে থাকার চিন্তা আমার কখনো ছিল না। 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ প্রশাসন নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত, খুবই লক্ষণীয় শব্দ, পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা বলেছেন তিনি এবং তার বোন শেখ রেহানা তাদেরকে হত্যার জন্যই আন্দোলনকারীরা গণভবনের মুখে আক্রমণের জন্য এগিয়ে আসছিল। তার কথায় আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকের বক্তব্যে এ কথা পরে উঠেও এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে, এবং শেখ হাসিনা বলেছেন যে এজন্য ভুয়া আইডি কার্ড বানিয়ে গণভবনের ভেতরে পর্যন্ত লোক নিয়ে আসা হয়েছিল। এ কথা আন্দোলনের সমন্বয়কেরাই স্বীকার করেছে। হাসিনা বলেছেন সেই অল্প সময়ে বসে বসে পদত্যাগ পত্র লেখার সময়ও তার ছিল না, কিন্তু তিনি এটাও মনে করিয়েছেন সংবিধান অনুযায়ী সহস্তে লিখিত পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। শুধুই কি সেটাই এই তারেক রহমান সরকার পর্যন্ত সরকারগুলোকে অসাংবিধানিক এবং অবৈধ সরকারে পরিণত করে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মানে যে সংবিধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি টিকিয়ে রেখেছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বদান্যতায় বলে সাক্ষাৎকার দিয়েছেন, সে সংবিধান অনুযায়ী সংবিধান ভেঙে দিতেও হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে সংসদও যেহেতু ভেঙে দেওয়ার কোনো সুযোগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নাই, তাহলে সংসদ ভেঙে গেছে এই সূত্র ধরে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই কথা বলে তিনি সুপ্রিম কোর্টে 106 অনুচ্ছেদ অনুসারে যে রেফারেন্স নিয়ে এলেন এবং তার ভিত্তিতে যে ইউনূস সরকার গঠন করলেন, সেটা সম্পূর্ণত অবৈধ হয়ে পড়ে। শেষ হয় না আসলে অসাংবিধানিক পদক্ষেপ। এরই মাধ্যমে বাংলাদেশের সংবিধানে এ কথাও খুবই সুস্পষ্টভাবে লেখা আছে যে কোনো কারণে সংসদ ভেঙে দিতে হলে তার 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। এরপর প্রায় 2 বছর যে একটা অসাংবিধানিক সরকার বাংলাদেশে ক্ষমতায় থেকে গেল এবং তারপর যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনটিতেও যেহেতু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, আওয়ামী লীগের ওপর অবৈধ ইউনূস সরকারের, অসাংবিধানিক ইউনূস সরকারের আরোপিত নিষেধাজ্ঞা বহাল শুধু রইল না, সে সংসদে এখন তার আইন পাশ করা হচ্ছে। তাতে এই সম্ভাবনাগুলো আরো গুরুতর হয়ে উঠছে। যখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তখন বাংলাদেশের আদালতে এই সরকারগুলোর বৈধতা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ হবে। বাংলাদেশে এর আগেও কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশেই ডক্ট্রিন অফ নেসেসিটির বরাত দিয়ে সামরিক শাসনকে বৈধ করার চেষ্টা হয়েছে, কিন্তু এরপর বৈধ নির্বাচিত সরকারের আমলে আবার আদালত ওই সরকারের গঠনগুলোকেও অবৈধ, অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। কাজেই যখন রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটবে, তখন নিশ্চিতভাবেই যে শেখ হাসিনার পদত্যাগ পত্র না থাকার এই বাস্তবতা 2024-এর আগস্টের পর থেকে ঘটনাবলীকে অন্যভাবে ব্যাখ্যা করবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখেন নাই, কিন্তু এই দুজনই জনগণের সামনে জাতির উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তেমনি সেই পদত্যাগ পত্র আছে, এর ভিত্তিতে এরপর যা যা ঘটনা ঘটেছে সেগুলোর জন্য হয়তো এসব ব্যক্তিবর্গকে জবাবদিহিতার আওতায় আসতে হতে পারে।